1970 সালে একটি নির্বাচন মানচিত্র বদলে দিয়েছিল। আবার 2024-এ একটি নির্বাচন গণ অভ্যুত্থানের জন্ম দিয়েছিল। কিন্তু মাঝখানের 55 বছরে আসলে কি ঘটেছে? কেন বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে আমাদের ভোটের অধিকার? আওয়ামী লীগ, বিএনপি, জামাত কিংবা জাতীয় পার্টি ক্ষমতার এই জটিল দাবা খেলায় কে কখন কিভাবে চাল দিয়েছে? 1970 থেকে 2026 পর্দার আড়ালের সেই অজানা ইতিহাস কি আপনি জানেন? আজকের এই বিশেষ পর্বে আমরা কোনো পক্ষ নেব না। আমরা শুধু ইতিহাসের ধুলো ঝেড়ে দেখব বাংলাদেশের রাজনীতির আসল চিত্র। স্বাগতম বই কথা কয়ের বিশেষ অডিও ডকুমেন্টারি সিরিজ বাংলাদেশের 56 বছরের নির্বাচনী ইতিহাস। অধ্যায় 1, 1970 অখণ্ড পাকিস্তানের কফিনের শেষ পেরেক। 1970 সালের 7 ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাসে একটি বিরল ঘটনা। এটি ছিল পাকিস্তান নামক রাষ্ট্রটি প্রতিষ্ঠার 23 বছর পর অনুষ্ঠিত প্রথম জাতীয় সাধারণ নির্বাচন, যেখানে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে সরকার গঠনের সুযোগ দেওয়া হয়েছিল। আপাতদৃষ্টিতে এটি ছিল গণতন্ত্রে উত্তরণের একটি প্রয়াস, কিন্তু এর নেপথ্যে ছিল গভীর রাজনৈতিক ও সামরিক সমীকরণ। পাকিস্তানের সামরিক শাসক জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খান 1969 সালের গণ অভ্যুত্থানের মুখে আইয়ুব খানের কাছ থেকে ক্ষমতা গ্রহণ করেন। ক্ষমতায় এসে তিনি বুঝতে পেরেছিলেন, পাকিস্তানের সামরিক শাসন দীর্ঘস্থায়ী করতে হলে তাকে একটি গণতান্ত্রিক বৈধতা অর্জন করতে হবে। সেই লক্ষ্যেই তিনি 1970 সালের নির্বাচনের ঘোষণা দেন। তবে এই নির্বাচন কোনো সরল রেখায় চলেনি। ইয়াহিয়া খান 30 মার্চ 1970-এ লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার বা এলএফও জারি করেন। এই আদেশে স্পষ্ট বলা ছিল, নির্বাচিত পরিষদ যদি 120 দিনের মধ্যে সংবিধান রচনা করতে না পারে তবে পরিষদ ভেঙে যাবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত ছিল সংবিধানে রাষ্ট্রপতির অর্থাৎ ইয়াহিয়া খানের অনুমোদন থাকতে হবে। অর্থাৎ গণতন্ত্রের মোড়কে মূলত সামরিক নিয়ন্ত্রণ বজায় রাখার এক আইনি ফাঁদ তৈরি করা হয়েছিল। নির্বাচনী প্রচারণায় পাকিস্তানের দুই অংশের মেরুকরণ ছিল স্পষ্ট। পশ্চিম পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি এবং বিভিন্ন ইসলামপন্থী দলগুলোর প্রভাব ছিল বেশি। অন্যদিকে পূর্ব পাকিস্তানে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগের প্রধান ইস্যু ছিল 6 দফা। 6 দফা ছিল মূলত পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসনের দাবি। পাকিস্তানের কেন্দ্রীয় সরকার এবং পশ্চিম পাকিস্তানি রাজনীতিবিদরা এই 6 দফাকে পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র হিসাবে অভিহিত করে প্রচার চালায়। জামায়াতে ইসলামী, মুসলিম লীগ, কাইয়ুম, পিডিপি এবং নিজামে ইসলামের মতো ডানপন্থী দলগুলো ধর্মকে ব্যবহার করে প্রচার চালায় যে আওয়ামী লীগ ক্ষমতায় এলে ধর্ম বিপন্ন হবে। তাদের কৌশল ছিল ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে আওয়ামী লীগের ভোট ব্যাংকে ধস নামানো। অন্যদিকে আওয়ামী লীগ অর্থনৈতিক বৈষম্যকে প্রধান ইস্যু হিসাবে সামনে আনে। তারা পরিসংখ্যান দিয়ে বোঝায় যে কিভাবে পূর্ব পাকিস্তানের পাট ও চায়ের রপ্তানি আয়ে পশ্চিম পাকিস্তান সমৃদ্ধ হচ্ছে, অথচ পূর্ব পাকিস্তান উন্নয়ন বঞ্চিত থাকছে। শেখ মুজিব এই নির্বাচনকে 6 দফার ওপর ম্যান্ডেট বা গণভোট হিসাবে ঘোষণা করেন। বামপন্থী দলগুলোর মধ্যে ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ ভাসানী ভোটের আগে ভাত চাই স্লোগান তুলে নির্বাচন বর্জনের ডাক দেয়, যা পরোক্ষভাবে আওয়ামী লীগের জন্য মাঠ ফাঁকা করে দেয়। নির্বাচনের ঠিক 1 মাস আগে 1970 সালের 12 নভেম্বর পূর্ব পাকিস্তানের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে ভয়াবহ ঘূর্ণিঝড় গোর্কি। সরকারি হিসাবে প্রায় 5 লক্ষ মানুষ প্রাণ হারায়। এই প্রাকৃতিক দুর্যোগটি পাকিস্তানের রাজনীতির মোড় ঘুরিয়ে দেয়। ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে পাকিস্তান কেন্দ্রীয় সরকারের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। ইসলামাবাদ থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনায় ধীর গতি এবং অবহেলা পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে ক্ষোভের আগুন জ্বালিয়ে দেয়। মাওলানা ভাসানী, যিনি নির্বাচন বর্জনের ডাক দিয়েছিলেন, তিনিও পল্টন ময়দানে দাঁড়িয়ে ঘোষণা করেন, ওরা কেউ আসেনি, পূর্ব পাকিস্তান আজ থেকে স্বাধীন। শেখ মুজিব তার নির্বাচনী প্রচারণা স্থগিত করে দুর্গত এলাকায় ত্রাণ কাজে অংশ নেন এবং ঢাকায় ফিরে সংবাদ সম্মেলনে বলেন, দুর্গত মানুষের লাশ প্রমাণ করেছে পাকিস্তান সরকার আমাদের কতটা পর ভাবছে। এই ঘটনাটি সাধারণ ভোটারদের, বিশেষ করে দোদুল্যমান ভোটারদের আওয়ামী লীগের দিকে ঝুঁকিয়ে দেয়। এটি আর কেবল স্বায়ত্ত শাসনের দাবি রইল না, এটি তখন অস্তিত্ব রক্ষার প্রশ্নে পরিণত হল।
7 ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় পরিষদের নির্বাচনে ফলাফল ছিল সকল জরিপ ও গোয়েন্দা রিপোর্টের বিপরীত। পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থাগুলো ইয়াহিয়া খানকে রিপোর্ট দিয়েছিল যে আওয়ামী লীগ হয়তো সংখ্যাগরিষ্ঠতা পাবে না এবং পশ্চিম পাকিস্তানের দলগুলোর সাথে মিলে একটি কোয়ালিশন সরকার গঠন করতে হবে, এতে সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ বজায় থাকবে। কিন্তু ফলাফল প্রকাশের পর দেখা গেল ভিন্ন চিত্র। জাতীয় পরিষদের ৩০০টি আসনের মধ্যে আওয়ামী লীগ ১৬০টি আসনে জয়লাভ করে। সংরক্ষিত নারী আসনসহ তাদের মোট আসন দাঁড়ায় ১৬৭টি। এটি ছিল একক সংখ্যাগরিষ্ঠতা। অন্যদিকে জুলফিকার আলী ভুট্টোর পিপিপি পশ্চিম পাকিস্তানে ৮১টি আসন পেয়ে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়। তবে বিস্ময়কর তথ্য হল, ভুট্টোর দল পূর্ব পাকিস্তানে একটিও আসন পায়নি, আর আওয়ামী লীগ পশ্চিম পাকিস্তানে কোনো আসন পায়নি। অর্থাৎ ব্যালট পেপারেই পাকিস্তান কার্যত ২ ভাগ হয়ে গিয়েছিল। নির্বাচনে ধর্মভিত্তিক দলগুলোর ভরাডুবি ঘটে। জামায়াতে ইসলামী সমগ্র পাকিস্তানে মাত্র ৪টি এবং মুসলিম লীগ কাইয়ুম ৯টি আসন পায়। এই নির্বাচনের ফলাফল ছিল পাকিস্তানের সামরিক বেসামরিক আমলাতন্ত্রের জন্য এক বড় ধাক্কা। নিয়ম অনুযায়ী একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া শেখ মুজিবুর রহমানেরই পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা, কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী, বিশেষ করে সেনাবাহিনী এবং জুলফিকার আলী ভুট্টো একজন বাঙালি নেতার অধীনে ক্ষমতা হস্তান্তর করতে প্রস্তুত ছিল না। ভুট্টো ঘোষণা করেন, পাঞ্জাব ও সিন্ধু প্রদেশের সংখ্যাগরিষ্ঠতা ছাড়া কোনো সংবিধান বা সরকার হতে পারে না। তিনি লারকানায় এক গোপন বৈঠকে বসেন এবং পরবর্তীতে বলেন যে ঢাকায় জাতীয় পরিষদের অধিবেশনে তার দলের কেউ যোগ দিলে তার পা ভেঙে দেওয়া হবে। তিনি ২ পাকিস্তান তত্ত্বের ইঙ্গিত দিয়ে বলেন, উধার তুম ইধার হাম, অর্থাৎ ওখানে তোমরা এখানে আমরা। এই রাজনৈতিক অচলাবস্থা এবং ক্ষমতা হস্তান্তরের অনীহাই শেষ পর্যন্ত ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন এবং পরবর্তীতে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তৈরি করে। বিশ্লেষকদের মতে ১৯৭০ সালের নির্বাচন ছিল বাঙালি জাতীয়তাবাদের চূড়ান্ত বিজয়। এই নির্বাচনে ভোটাররা কেবল একটি দলকে ভোট দেয়নি, তারা ভোট দিয়েছিল একটি স্বতন্ত্র পরিচয়ের পক্ষে। যদি ইয়াহিয়া খান এবং ভুট্টো নির্বাচনের রায় মেনে নিতেন, তবে হয়তো পাকিস্তানের ইতিহাস অন্যরকম হতো। কিন্তু তাদের ষড়যন্ত্র এবং ক্ষমতার লোভ গণতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়াকে রুদ্ধ করে দেয়। ১৯৭০ সালের নির্বাচন প্রমাণ করেছিল যে পাকিস্তান নামক রাষ্ট্রটির কাঠামোগত মৃত্যু ঘটে গেছে, বাকি ছিল কেবল আনুষ্ঠানিক জানাজা। এই নির্বাচনই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার দাবির আইনগত ভিত্তি বা লিগ্যাল লেজিটিমেসি প্রদান করে। কারণ শেখ মুজিব ছিলেন জনগণের নির্বাচিত প্রতিনিধি, কোনো বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী নন। অধ্যায় ২, ১৯৭৩ সাল, স্বাধীন দেশের প্রথম রায় ও একদলীয় আধিপত্যের সূচনা। ১৯৭৩ সালের ৭ মার্চ অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন দেশটির সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে একটি মাইল ফলক। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭০ সালের নির্বাচনের ম্যান্ডেট নিয়ে গঠিত গণপরিষদ সংবিধান রচনার কাজ শেষ করে। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে তখন প্রয়োজন ছিল নতুন একটি নির্বাচিত সরকার, যারা ৫ বছরের জন্য দেশ পরিচালনার বৈধ অধিকার পাবে। সেই লক্ষ্যেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকার ১৯৭৩ সালে নির্বাচনের ঘোষণা দেয়। এই নির্বাচনটি ছিল যুদ্ধবিধ্বস্ত একটি দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিকীকরণের প্রথম পরীক্ষা। তবে নির্বাচনের প্রেক্ষাপট ছিল ১৯৭০ থেকে সম্পূর্ণ ভিন্ন। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দলগুলো যেমন জামায়াতে ইসলামী, মুসলিম লীগ ও পিডিপি তখন নিষিদ্ধ ছিল। ফলে ডানপন্থী বা ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক শক্তি নির্বাচনে অংশ নিতে পারেনি। রাজনৈতিক মাঠ ছিল মূলত আওয়ামী লীগ এবং বামপন্থী ও সমাজতান্ত্রিক দলগুলোর দখলে। নির্বাচনী মাঠে প্রধান বিরোধী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদ। মুক্তিযুদ্ধের সময়কার ছাত্রলীগের একটি বড় অংশ ভেঙে আ.স.ম. আব্দুর রব ও মেজর জলিলের নেতৃত্বে এই দলটি গঠিত হয়। তাদের স্লোগান ছিল বৈজ্ঞানিক সমাজতন্ত্র। জাসদ অভিযোগ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমাজতন্ত্রের নামে লুটপাট ও স্বজনপ্রীতি করছে। অন্যদিকে মৌলানা ভাসানীর নেতৃত্বাধীন ন্যাপ এবং অধ্যাপক মুজাফফর আহমদের ন্যাপ মস্কোপন্থী ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি নির্বাচনে অংশ নেয়।
তবে সিপিবি ও ন্যাপ মুজাফফর আদর্শগতভাবে আওয়ামী লীগের কাছাকাছি থাকায় তাদের বিরোধিতা ছিল নমনীয়, ফলে জাসদই হয়ে ওঠে সরকারের প্রধান সমালোচক। তারা তরুণ সমাজ ও অসন্তুষ্ট মুক্তিযোদ্ধার একটি বড় অংশকে নিজেদের দিকে টানতে সক্ষম হয়। নির্বাচনের আগেই বেশ কিছু ঘটনা রাজনৈতিক অঙ্গনে বিতর্কের জন্ম দেয়। মনোনয়নপত্র দাখিলের সময় দেখা যায় 11টি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ছিলেন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান, তোফায়েল আহমেদ এবং সোহরাব হোসেনের মতো নেতারা। বিরোধী দলগুলো অভিযোগ করে তাদের প্রার্থীদের ভয়ভীতি দেখিয়ে মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হয়েছে অথবা ঠুনকো অজুহাতে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ফরিদপুর ও ভোলার কিছু আসনে বিরোধী প্রার্থীরা অপহরণের শিকার হয়েছেন এমন অভিযোগও সংবাদ মাধ্যমে আসে। এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সংস্কৃতি স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে এক নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে, যা নিয়ে সমসাময়িক রাষ্ট্রবিজ্ঞানীরা উদ্বেগ প্রকাশ করেছিলেন। 7 মার্চ 1973 নির্বাচনের দিন ভোট গ্রহণ শুরু হয় উৎসব মুখর পরিবেশে। তখনও শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। গ্রামবাংলার সাধারণ মানুষ তাকে জাতির ত্রাণকর্তা হিসেবেই দেখত। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে নিরপেক্ষ ভোট হলেও আওয়ামী লীগ সহজেই সংখ্যাগরিষ্ঠতা পেত। কিন্তু নির্বাচনের দিন দুপুরের পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যালট বাক্স ছিনতাই, কেন্দ্র দখল এবং বিরোধী এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ আসতে শুরু করে। বিশেষ করে যশোদের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত এলাকাগুলোতে, যেমন মেজর জলিলের বরিশাল এবং রবের নির্বাচনী এলাকায় ফলাফল ঘোষণায় অস্বাভাবিক বিলম্ব ও অনিয়মের অভিযোগ ওঠে। কুমিল্লার দাউদকান্দিতে খন্দকার মোশতাক আহমেদের বিজয় নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে ভোট গণনায় খন্দকার মোশতাক পিছিয়ে পড়লে প্রশাসনের সহায়তায় ফলাফল পরিবর্তন করে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। বিরোধী দলগুলো দাবি করে জনগণ তাদের জনপ্রিয় প্রার্থীদের প্রশংসে ঢুকতে দিতে চায় না। নির্বাচনের ফলাফল ছিল একপেশে। 300টি আসনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ 293টি আসনে জয়লাভ করে। যশোদ 1টি, জাতীয় লীগ 1টি এবং স্বতন্ত্র প্রার্থীরা 5টি আসনে জয়ী হন। মোট প্রদত্ত ভোটের 73.2% পায় আওয়ামী লীগ, যশোদ পায় 6.5% এবং ন্যাপ মুজাফফর পায় 8.3% ভোট। সংসদে বিরোধী দলের উপস্থিতি ছিল নগণ্য। বিরোধী নেতা হিসেবে কেউ স্বীকৃতি পাননি, কারণ কোনো দলই পর্যাপ্ত আসন পায়নি। যশোদ এবং অন্যান্য বিরোধী দল এই ফলাফল প্রত্যাখ্যান করে। আব্দুর রব এক সংবাদ সম্মেলনে বলেন, এটি ব্যালটের নির্বাচন নয়, এটি সন্ত্রাসের নির্বাচন। অন্যদিকে সরকারি দল দাবি করে জনগণ বিরোধীদের প্রত্যাখ্যান করেছে এবং উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগকে একচেটিয়া ম্যান্ডেট দিয়েছে। 1973 সালের নির্বাচনটি বিশ্লেষকদের দৃষ্টিতে একটি মিসড অপরচুনিটি বা হারানোর সুযোগ। এই নির্বাচনটি সরকারকে আইনি বৈধতা বা লিগ্যাল লেজিটিমেসি দিয়েছিল ঠিকই, কিন্তু রাজনৈতিক বহুত্ববাদ বিকাশে ব্যর্থ হয়েছিল। সংসদে শক্তিশালী বিরোধী দল না থাকায় সরকারের জবাবদিহিতার জায়গাটি সংকুচিত হয়ে পড়ে। রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহানের মতে 1973 সালের নির্বাচনে যদি আওয়ামী লীগ প্রশাসনকে নিরপেক্ষ রেখে বিরোধীদের কিছু আসন ছেড়ে দিত, তবে তাদের সরকার গঠন বা সংবিধান সংশোধনে কোনো সমস্যা হতো না। কিন্তু সর্বগ্রাসী বিজয়ের মানসিকতা বিরোধীদের নিয়মতান্ত্রিক রাজনীতি থেকে বিমুখ করে তোলে। সংসদে কথা বলার সুযোগ না পেয়ে যশোদ সহ উগ্র বামপন্থী দলগুলো সংঘাত ও সশস্ত্র রাজনীতির পথ বেছে নেয়, যা পরবর্তী বছরগুলোতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং স্থিতিশীলতাকে চরম হুমকির মুখে ফেলে দেয়। এই নির্বাচন কার্যত একদলীয় শাসন ব্যবস্থার মনস্তাত্ত্বিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। অধ্যায় 3, 1979 ও 81, সামরিক আমলের গণতন্ত্র এবং হ্যাঁ না ভোটের রাজনীতি। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর বাংলাদেশের রাজনীতি এক চরম অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্যে পতিত হয়। একের পর এক কু, পাল্টা কু এবং ক্ষমতার পালাবদলের পর সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন। তিনি প্রথমে নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক এবং পরবর্তীতে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন। কিন্তু একজন সামরিক শাসকের পক্ষে দীর্ঘমেয়াদে দেশ পরিচালনা করা এবং আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করা কঠিন ছিল।
জিয়াউর রহমান বুঝতে পেরেছিলেন তার ক্ষমতার স্থায়িত্বের জন্য একটি গণতান্ত্রিক আবরণ বা সিভিলিয়ান ফেস প্রয়োজন। এই লক্ষ্যেই তিনি রাজনীতিকে রাজনীতিবিদদের জন্য উন্মুক্ত করার ঘোষণা দেন এবং বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করেন। তবে এই প্রক্রিয়াটি ছিল অত্যন্ত নিয়ন্ত্রিত এবং এর ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল ক্যান্টনমেন্টের ভেতরে। ১৯৭৭ সালের ৩০ মে তিনি তার শাসনামলের বৈধতা আদায়ের জন্য এক নজিরবিহীন গণভোটের আয়োজন করেন, যা ইতিহাসে হ্যাঁ না ভোট নামে পরিচিত। ব্যালট পেপারে কেবল একটি প্রশ্ন ছিল, আপনি কি প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার নীতি ও কর্মসূচির ওপর আস্থাশীল? এই নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল না। সরকারি হিসেবে এই ভোটে ৮৮.৫% মানুষ ভোট দেয় এবং তার মধ্যে ৯৮.৯% ভোট হ্যাঁ বা আস্থার পক্ষে পড়ে। যদিও আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং দেশীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পরিসংখ্যান ছিল অতিরঞ্জিত এবং বাস্তবের সাথে সঙ্গতিহীন। এই গণভোট জিয়াউর রহমানকে আত্মবিশ্বাস যোগায় এবং তিনি নিজস্ব রাজনৈতিক দল গঠনের দিকে অগ্রসর হন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনটি স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই নির্বাচনের মাধ্যমেই স্বাধীনতা বিরোধী শক্তিগুলো পুনরায় রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়। জিয়াউর রহমান রাজনীতিতে ভারসাম্য আনার কথা বলে সব দলের অংশগ্রহণের সুযোগ দেন। নির্বাচনে অংশ নেয় ২৯টি রাজনৈতিক দল। বিএনপি তাদের নবগঠিত সাংগঠনিক শক্তি এবং রাষ্ট্রযন্ত্রের সুবিধা নিয়ে মাঠে নামে। অন্যদিকে প্রধান বিরোধী দল বাংলাদেশ আওয়ামী লীগ তখন চরম নেতৃত্বহীনতা এবং অভ্যন্তরীণ কোণ্ডলে জর্জরিত। দলটি আব্দুল মালেক উকিল এবং মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে দুই ভাগে বিভক্ত হয়ে নির্বাচনে অংশ নেয়। এছাড়াও জামায়াতে ইসলামী ও মুসলিম লীগের নেতারা ইসলামিক ডেমোক্রেটিক লীগ ব্যানারে নির্বাচনে অংশ নেয়। নির্বাচনে বিএনপি ৩০০ আসনের মধ্যে ২০৭টি আসন পেয়ে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আব্দুল মালেক উকিলের নেতৃত্বাধীন আওয়ামী লীগ পায় ৩৯টি আসন এবং মিজানুর রহমান চৌধুরীর অংশ পায় ২টি আসন। আইডিএল বা ধর্মভিত্তিক জোট পায় ২০টি আসন। জাসদ পায় ৮টি আসন। ১৯৭৯ সালের নির্বাচনের ফলাফল এবং পরবর্তী সংসদীয় কার্যক্রম বাংলাদেশের ইতিহাসের গতিপথ বদলে দেয়। এই সংসদে বিএনপি সরকার গঠন করে এবং শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ করা হয়, যিনি ১৯৭১ সালে পাকিস্তানের পক্ষে জাতিসংঘে প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন। এই ঘটনাটি ছিল মুক্তিযুদ্ধের চেতনার সাথে সরাসরি সাংঘর্ষিক। সবচেয়ে বিতর্কিত ঘটনা ঘটে যখন এই সংসদেই ইনডেমনিটি অধ্যাদেশ বা দায়মুক্তি আইনটি সংবিধানের অংশ হিসেবে পাশ করা হয়, পঞ্চম সংশোধনী। এর ফলে ১৯৭৫ সালের ১৫ই আগস্টের হত্যাকাণ্ডের বিচার চাওয়ার পথ সাংবিধানিকভাবে রুদ্ধ হয়ে যায়। সংসদীয় গণতন্ত্রের মোড়কে এটি ছিল সামরিক শাসনেরই এক ভিন্ন রূপ, যেখানে বিরোধী দলের কথা বলার সুযোগ থাকলেও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ছিল একচ্ছত্রভাবে রাষ্ট্রপতির হাতে। জিয়াউর রহমান তার ১৯ দফা কর্মসূচির মাধ্যমে গ্রামমুখী রাজনীতির প্রবর্তন করেন ঠিকই, কিন্তু একই সাথে তিনি রাজনীতিতে কেনাবেচা ও দলবদলের সংস্কৃতিও চালু করেন বলে অভিযোগ রয়েছে। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। তার মৃত্যুর ফলে দেশে এক বিশাল রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়। সংবিধান অনুযায়ী উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ঘোষণা দেন। ১৯৮১ সালের ১৫ নভেম্বর অনুষ্ঠিত হয় এই নির্বাচন। নির্বাচনে মূলত দুটি মেরু তৈরি হয়। একদিকে ছিলেন বিএনপির প্রার্থী বিচারপতি আব্দুস সাত্তার, আর অন্যদিকে ছিলেন আওয়ামী লীগের প্রার্থী ড কামাল হোসেন। আওয়ামী লীগ তখন অনেকটা সংগঠিত হওয়ার চেষ্টা করছে। বিশেষ করে ১৯৮১ সালের মে মাসে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পর দলের তৃণমূল পর্যায়ে নতুন করে প্রাণ সঞ্চার হয়। নির্বাচনী প্রচারণায় ড কামাল হোসেন জনগণের ব্যাপক সাড়া পান, কিন্তু বিচারপতি সাত্তার, যিনি তখনও অস্থায়ী রাষ্ট্রপতি, তিনি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ব্যবহার করে প্রচারণা চালান। ১৯৮১ সালের নির্বাচনের ফলাফল ছিল অনেকটা প্রত্যাশিত।
বিচারপতি আব্দুস সাত্তার 65.5% ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়লাভ করেন। ড কামাল হোসেন পান 26% ভোট। আওয়ামী লীগ অভিযোগ করে নির্বাচনে ব্যাপক কারচুপি ও সূক্ষ্ম জালিয়াতি হয়েছে। সেনাবাহিনী তখনও ক্ষমতার মূল চাবিকাঠি নিয়ন্ত্রণ করছিল। সেনাপ্রধান হুসেইন মোহাম্মদ এরশাদ নির্বাচনের আগে ও পরে একাধিকবার বিবৃতি দিয়ে রাজনীতিতে সেনাবাহিনীর সাংবিধানিক ভূমিকা দাবি করেন। বিচারপতি সাত্তার নির্বাচিত রাষ্ট্রপতি হলেও তার ক্ষমতা ছিল সীমিত। তিনি সেনাবাহিনীর চাপ সামলাতে পারছিলেন না। নির্বাচনে জেতার মাত্র 4 মাসের মাথায় 1982 সালের 24 মার্চ সেনাপ্রধান এরশাদ এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত রাষ্ট্রপতি সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন। বিচারপতি সাত্তার বন্দুকের নলের মুখে পদত্যাগ করতে বাধ্য হন। 1981 সালের নির্বাচন প্রমাণ করেছিল যে সামরিক বাহিনীর প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন ছাড়া বাংলাদেশে কোনো সিভিলিয়ান সরকার টিকে থাকতে পারে না। এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে আবারও দীর্ঘমেয়াদী সামরিক শাসনের সূচনা হয়। সারসংক্ষেপে 1979 এবং 1981 সালের নির্বাচন দুটি ছিল বাংলাদেশের গণতন্ত্রের জন্য এক জটিল সন্ধিক্ষণ। 1979 সালের নির্বাচন বহুদলীয় গণতন্ত্রের দরজা খুলে দিলেও তা ছিল নিয়ন্ত্রিত এবং শর্ত সাপেক্ষ। আর 1981 সালের নির্বাচন জনগণের রায়ের চেয়ে সামরিক বাহিনীর ইচ্ছার প্রতিফলন হিসেবেই বেশি বিবেচিত হয়। এই সময়কালে রাজনীতিতে ধর্মের ব্যবহার বৃদ্ধি পায় এবং মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতমুখী স্রোত শক্তিশালী হতে শুরু করে। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করা হলেও তা বারবার সামরিক উচ্চাভিলাষের কাছে পরাজিত হয়। অধ্যায় 4। 1986 ও 88 এরশাদের মিডিয়া কু এবং বিতর্কিত নির্বাচন। 1982 সালের 24 মার্চ এক রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা দখল করেন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ। ক্ষমতা গ্রহণের পর তিনি সংবিধান স্থগিত করেন এবং সামরিক আইন জারি করেন। কিন্তু জিয়াউর রহমানের মতোই এরশাদ বুঝতে পেরেছিলেন সামরিক উর্দিপরে দীর্ঘমেয়াদে দেশ শাসন করা কঠিন। আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বৈধতা অর্জনের জন্য তার প্রয়োজন ছিল একটি নির্বাচিত সরকার। এই লক্ষ্য সামনে রেখে তিনি প্রথমে জনদল এবং পরবর্তীতে 1986 সালের 1 জানুয়ারি গঠন করেন জাতীয় পার্টি। সরকারি পৃষ্ঠপোষকতায় গঠিত এই দলটি ছিল মূলত বিভিন্ন দল থেকে আসা রাজনীতিবিদ, অবসরপ্রাপ্ত আমলা এবং সামরিক কর্মকর্তাদের এক অদ্ভুত সংমিশ্রণ। এরশাদ প্রতিশ্রুতি দেন যে তিনি দেশে গণতন্ত্র ফিরিয়ে দেবেন এবং সেই লক্ষ্যে 1986 সালের 7 মে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেন। তবে এই নির্বাচনটি ছিল বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক বড় ধরনের বাঁকবদল, যেখানে প্রথমবারের মতো প্রধান 2 রাজনৈতিক জোটের মধ্যে কৌশলগত বিভাজন স্পষ্ট হয়ে ওঠে। 1986 সালের নির্বাচনের আগে এরশাদ বিরোধী আন্দোলন তুঙ্গে ছিল। আওয়ামী লীগের নেতৃত্বে 15 দলীয় জোট এবং বিএনপির নেতৃত্বে 7 দলীয় জোট যুগপৎ আন্দোলন করে আসছিল। উভয় জোটই ঘোষণা দিয়েছিল যে এরশাদের অধীনে তারা কোনো নির্বাচনে অংশ নেবে না। কিন্তু নির্বাচনের ঠিক আগে রাজনৈতিক দৃশ্যপট নাটকীয়ভাবে পরিবর্তিত হয়। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঘোষণা দেন যে তিনি আন্দোলনের অংশ হিসেবেই নির্বাচনে অংশগ্রহণ করবেন। তার যুক্তি ছিল ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ না দিয়ে সংসদের ভেতরে ও বাইরে থেকে সরকারের ওপর চাপ সৃষ্টি করা। অন্যদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার অবস্থানে অনড় থাকেন এবং নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তিনি বলেন, স্বৈরাচারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। এই সিদ্ধান্তটি পরবর্তীতে তাকে আপোষহীন নেত্রী হিসেবে পরিচিতি এনে দেয়। জামায়াতে ইসলামীও এই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। ফলে এরশাদ বিরোধী আন্দোলনে প্রথমবারের মতো ফাটল ধরে। 1986 সালের 7 মে অনুষ্ঠিত নির্বাচনের দিনটি ছিল সহিংসতা ও অনিয়মে পূর্ণ। সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি মোটামুটি ভালো থাকলেও দুপুরের পর থেকে চিত্র পাল্টাতে শুরু করে। বিভিন্ন কেন্দ্র থেকে ব্যালট বাক্স ছিনতাই এবং জবরদস্তিমূলক সিল মারার অভিযোগ আসতে থাকে। তবে আসল নাটকীয়তা শুরু হয় ভোট গণনার সময়। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছিল আওয়ামী লীগ এবং জামায়াতে ইসলামী বেশ কিছু আসনে এগিয়ে আছে।
সন্ধ্যার দিকে বিবিসি এবং ভয়েস অফ আমেরিকার খবরে আভাস দেওয়া হয় যে আওয়ামী লীগ হয়তো সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে রাত 10টার দিকে হঠাৎ করে বিটিভি ও রেডিওতে নির্বাচনের ফলাফল বন্ধ করে দেওয়া হয়। টানা 48 ঘণ্টা কোনো ফলাফল ঘোষণা করা হয়নি। বিরোধী দলগুলো অভিযোগ করে এই 48 ঘণ্টায় ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। এটি রাজনৈতিক ইতিহাসে মিডিয়া কু নামে পরিচিত। 48 ঘণ্টা পর যখন চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়, দেখা যায় জাতীয় পার্টি 153টি আসনে জয়ী হয়েছে এবং আওয়ামী লীগ পেয়েছে 76টি আসন। জামায়াতে ইসলামী 10টি, সিপিবি 5টি এবং ন্যাপ মুজাফফর 2টি আসন পায়। আওয়ামী লীগ এই ফলাফল প্রত্যাখ্যান করে এবং সংসদ বর্জনের হুমকি দেয়, যদিও পরবর্তীতে তারা সংসদে যোগ দেয়। 1986 সালের সংসদ বেশিদিন স্থায়ী হয়নি। বিরোধী দলগুলোর প্রবল আন্দোলনের মুখে এরশাদ 1987 সালের 6 ডিসেম্বর সংসদ ভেঙে দিতে বাধ্য হন। এরপর তিনি 1988 সালের 3 মার্চ চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেন। এবারের প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ ভিন্ন। 1986 সালের অভিজ্ঞতার পর আওয়ামী লীগ, বিএনপি এবং জামায়াতে ইসলামী সহ দেশের প্রায় সব প্রধান রাজনৈতিক দল এই নির্বাচন বর্জন করে। এরশাদ তখন এক গভীর সংকটে পড়েন। একটি নির্বাচন ছাড়া তার ক্ষমতা টিকিয়ে রাখা অসম্ভব ছিল, কিন্তু প্রধান দলগুলো ছাড়া নির্বাচন করলে তার কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। এই সংকট কাটাতে তিনি সৃষ্টি করেন সম্মিলিত বিরোধী দল বা কপ, কম্বাইন্ড অপোজিশন পার্টি। আসাম আব্দুর রবের নেতৃত্বে গঠিত এই জোটকে রাজনৈতিক বিশ্লেষকরা গৃহপালিত বিরোধী দল হিসেবে অভিহিত করেন। সরকার নিজেই একটি বিরোধী দল তৈরি করে নির্বাচনের আয়োজন করে, যা ছিল এক নজিরবিহীন ঘটনা। 1988 সালের 3 মার্চের নির্বাচনটি ছিল ভোটারবিহীন এক প্রহসন। ভোটের দিন ঢাকা শহর ছিল জনমানবহীন, রাস্তায় কেবল কুকুর ও বিড়ালের ঘোরাফেরা। এমন ছবি পরদিন সংবাদপত্রে প্রকাশিত হয়। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেন। সরকারি হিসেবে বলা হয় নির্বাচনে 52% ভোট পড়েছে, যা ছিল বাস্তবতার সম্পূর্ণ বিপরীত। ফলাফলে দেখা যায় জাতীয় পার্টি 251টি আসনে জয়ী হয়েছে। আসাম আব্দুর রবের নেতৃত্বাধীন সম্মিলিত বিরোধী দল পায় 19টি আসন এবং জাসদ, সিরাজ পায় 3টি আসন। এই সংসদের কোনো নৈতিক ভিত্তি বা জনসমর্থন ছিল না। তবে এরশাদ এই সংসদকে ব্যবহার করে সংবিধানে একটি বড় পরিবর্তন আনেন। তিনি 8ম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি ছিল তার ক্ষমতা টিকিয়ে রাখার শেষ কৌশল, ধর্মীয় আবেগকে ব্যবহার করে সাধারণ মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা। উপসংহারে বলা যায় 1986 এবং 1988 সালের নির্বাচন দুটি বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার ওপর এক দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব ফেলে। 1986 সালের নির্বাচন প্রমাণ করে যে ক্ষমতাসীনরা চাইলে নির্বাচনের ফলাফল কিভাবে নিয়ন্ত্রণ করতে পারে, আর 1988 সালের নির্বাচন দেখায় প্রধান দলগুলোকে বাইরে রেখে একতরফা নির্বাচন করলে তা কেমন প্রহসনে পরিণত হয়। এই দুটি নির্বাচনের মাধ্যমেই সাধারণ মানুষের মনে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং ভোটের সুষ্ঠুতা নিয়ে গভীর অনাস্থা তৈরি হয়। এরশাদ 9 বছর ক্ষমতায় ছিলেন ঠিকই, কিন্তু এই দুটি বিতর্কিত নির্বাচনের কারণে তিনি কখনোই জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে গ্রহণযোগ্যতা পাননি, বরং এই নির্বাচনগুলোই 90-এর গণ অভ্যুত্থানকে ত্বরান্বিত করেছিল। অধ্যায় 5, 1991 সাল, ফিনিক্স পাখির মতো গণতন্ত্রের উত্থান এবং রাজনৈতিক মেরুকরণ। 1990 সালের 6 ডিসেম্বর স্বৈরাচারী এরশাদ সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশে এক নতুন যুগের সূচনা হয়। দীর্ঘ 9 বছরের সামরিক ও অর্ধসামরিক শাসনের অবসান ঘটিয়ে জাতি গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে। এই যাত্রার প্রথম ধাপ ছিল একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। 3 জোটের রূপরেখা অনুযায়ী তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদকে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয়। এটি ছিল বাংলাদেশের ইতিহাসে প্রথম নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যদিও তখনও এটি সংবিধানে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত হয়নি। জাতি তখন এক চরম সন্ধিক্ষণে। প্রশাসন, পুলিশ এবং নির্বাচন কমিশনকে ঢেলে সাজানো হয় যাতে কোনো দলীয় প্রভাব না থাকে। 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত 5ম জাতীয় সংসদ নির্বাচনটি ছিল
স্বাধীন বাংলাদেশের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটি নির্বাচন, কারণ এই নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হওয়ার কথা ছিল ভবিষ্যতে বাংলাদেশ কোন রাজনৈতিক দর্শনে পরিচালিত হবে, সংসদীয় গণতন্ত্র নাকি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। যদিও নির্বাচনের আগে দুই প্রধান দল আওয়ামী লীগ ও বিএনপি সরকার ব্যবস্থা নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করেনি, কিন্তু জনমনে প্রত্যাশা ছিল সংসদীয় গণতন্ত্রে ফিরে যাওয়ার। নির্বাচনী প্রচারণায় প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি সম্পূর্ণ ভিন্ন কৌশল গ্রহণ করে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ছিল সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী। তারা ধরে নিয়েছিল এরশাদ বিরোধী আন্দোলনের দীর্ঘ আপোষহীনতার ফসল হিসেবে জনগণ তাদেরই ক্ষমতায় বসাবে। তাদের নির্বাচনী প্রচারণায় মুক্তিযুদ্ধের চেতনা, ধর্মনিরপেক্ষতা এবং উন্নয়নের কথা বলা হয়। অন্যদিকে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি তখনও সাংগঠনিকভাবে কিছুটা দুর্বল হলেও তরুণ সমাজের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। খালেদা জিয়া তার প্রচারণায় জাতীয়তাবাদী শক্তি এবং সার্বভৌমত্ব রক্ষার ওপর জোর দেন। তিনি ভোটারদের বোঝাতে সক্ষম হন যে আওয়ামী লীগ ক্ষমতায় এলে ভারতের প্রভাব বাড়বে। এছাড়া ধর্মীয় মূল্যবোধকে কাজে লাগিয়ে বিএনপি জামায়াতে ইসলামী এবং অন্যান্য ডানপন্থী দলের ভোট ব্যাংকে ভাগ বসায়। জামায়াতে ইসলামী এককভাবে নির্বাচন করলেও অনেক আসনে তাদের অলিখিত সমঝোতা ছিল বিএনপির সাথে। এরশাদের জাতীয় পার্টি তখন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে। এরশাদ নিজে জেলে বন্দী, তার দলের অনেক নেতা আত্মগোপনে। তবুও তারা নির্বাচনে অংশ নেয়, যা ছিল নির্বাচনের আরেকটি চমকপ্রদ দিক। ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনটি ছিল শান্তিপূর্ণ এবং উৎসবমুখর। দেশি বিদেশি পর্যবেক্ষকরা এই নির্বাচনকে মডেল নির্বাচন হিসেবে আখ্যায়িত করেন। কিন্তু ভোট গণনা শুরু হওয়ার পর যে ফলাফল আসতে থাকে তা ছিল সকল জনমত জরিপ এবং রাজনৈতিক বিশ্লেষণের বিপরীত। সবাই ধারণা করেছিল আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে, কিন্তু ফলাফলে দেখা যায় ভিন্ন চিত্র। ৩০০ আসনের মধ্যে বিএনপি ১৪০টি আসনে জয়লাভ করে একক বৃহত্তম দল হিসেবে অবতীর্ণ হয়। আওয়ামী লীগ পায় ৮৮টি আসন। জেলে থেকেও হুসেন মুহাম্মদ এরশাদ ৫টি আসনে অর্থাৎ রংপুর অঞ্চল থেকে জয়লাভ করেন এবং তার জাতীয় পার্টি মোট ৩৫টি আসন পায়। জামায়াতে ইসলামী পায় ১৮টি আসন, সিপিবি ৫টি এবং বাকশাল ৫টি। স্বতন্ত্র ও অন্যান্যরা পায় ৯টি আসন। এই নির্বাচনের ফলাফলের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায় বিএনপি এবং আওয়ামী লীগের প্রাপ্ত ভোটের ব্যবধান ছিল খুবই সামান্য। বিএনপি পেয়েছিল ৩০.৮১% ভোট আর আওয়ামী লীগ পেয়েছিল ৩০.০৮% ভোট, অর্থাৎ ১%-এরও কম ভোটের ব্যবধানে বিএনপি প্রায় দ্বিগুণ আসন পায়। এটি ছিল ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতির একটি ধ্রুপদী উদাহরণ, যেখানে ভোট সামান্য কম বেশি হলেও আসনের ব্যবধান বিশাল হতে পারে। আওয়ামী লীগের পরাজয়ের প্রধান কারণ হিসেবে বিশ্লেষকরা মনে করেন তাদের অতি আত্মবিশ্বাস, প্রার্থী মনোনয়নে ভুল এবং এরশাদ বিরোধী ভোটের বিভাজন। অন্যদিকে বিএনপি সফলভাবে অ্যান্টি আওয়ামী লীগ ভোটগুলোকে তাদের বাক্সে টানতে সক্ষম হয়েছিল। জাতীয় পার্টির ৩৫টি আসন পাওয়া প্রমাণ করেছিল যে স্বৈরাচারী হিসেবে এরশাদ জাতীয়ভাবে ধিকৃত হলেও আঞ্চলিক রাজনীতিতে তার একটি শক্ত অবস্থান তৈরি হয়েছিল। নির্বাচনের ফলাফল একটি ঝুলন্ত সংসদ বা হাং পার্লামেন্ট তৈরি করে। সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১৫১টি আসন, বিএনপির ছিল ১৪০টি। ফলে সরকার গঠনের চাবিকাঠি চলে যায় জামায়াতে ইসলামীর হাতে। তাদের ১৮টি আসনের সমর্থন ছাড়া বিএনপির পক্ষে সরকার গঠন অসম্ভব ছিল। এই পর্যায়ে বিএনপি এবং জামায়াতে ইসলামীর মধ্যে একটি আনুষ্ঠানিক সমঝোতা হয়। জামায়াতে ইসলামীর সমর্থন নিয়ে খালেদা জিয়া সরকার গঠন করেন এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। অন্যদিকে শেখ হাসিনা বিরোধী দলীয় নেতা হন। এই সরকার গঠনের প্রক্রিয়াটি রাজনীতিতে এক দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। জামায়াতে ইসলামী, যারা একসময় রাজনীতিতে কোণাঠাসা ছিল, তারা এই সমীকরণের মাধ্যমে ক্ষমতার অংশীদার না হয়েও সরকারের স্থায়িত্বের নিয়ামক হয়ে ওঠে। ১৯৯১ সালের নির্বাচনের সবচেয়ে বড় সাফল্য ছিল সংসদীয় গণতন্ত্রের প্রত্যাবর্তন। নির্বাচনের পরপরই সব দল একমত হয়ে সংবিধানের দ্বাদশ সংশোধনী পাশ করে।
এর ফলে দীর্ঘ ১৬ বছর পর দেশে পুনরায় সংসদীয় সরকার ব্যবস্থা চালু হয়। রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা বাতিল হয়ে প্রধানমন্ত্রীর হাতে নির্বাহী ক্ষমতা ন্যস্ত হয়। তবে এই নির্বাচন রাজনীতিতে দ্বিদলীয় বৃত্ত বা টু পার্টি সিস্টেম পাকপোক্ত করে। বামপন্থী দলগুলোর ভোট ও প্রভাব কমতে থাকে এবং রাজনীতি মূলত আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে। ১৯৯১ সালের নির্বাচনটি প্রমাণ করেছিল যে একটি নিরপেক্ষ প্রশাসনের অধীনে নির্বাচন হলে ক্ষমতার পালাবদল শান্তিপূর্ণ হতে পারে, কিন্তু একই সাথে এটি দেখিয়ে দিয়েছিল যে বাংলাদেশের ভোটাররা অত্যন্ত সচেতন এবং তারা কোনো দলকে বিনা প্রশ্নে ক্ষমতা দেয় না। এই নির্বাচনটি ছিল পরবর্তী ১৫ বছরের জন্য বাংলাদেশের রাজনীতির গতিপথ নির্ধারণকারী এক ঐতিহাসিক ঘটনা। অধ্যায় ৬। ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির সাংবিধানিক রক্ষা বনাম ১২ জুনের গণরায়। ১৯৯১ সালের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের যে যাত্রা শুরু হয়েছিল তা মাঝপথে এসে এক বড়সড় হোঁচট খায় ১৯৯৪ সালে। মাগুরা ২ আসনের উপনির্বাচন দেশের রাজনৈতিক ইতিহাসে এক টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হয়। ওই উপনির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে ক্ষমতাসীন বিএনপির বিরুদ্ধে। বিরোধী দল আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামায়াতে ইসলামী অভিযোগ করে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়। এই অবিশ্বাস থেকেই জন্ম নেয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার গভর্নমেন্টের দাবি। বিরোধী দলগুলোর দাবি ছিল জাতীয় নির্বাচন হতে হবে একটি অনির্বাচিত নিরপেক্ষ প্রশাসনের অধীনে, কিন্তু বিএনপি সরকার সংবিধানের দোহাই দিয়ে এই দাবি প্রত্যাখ্যান করে। তাদের যুক্তি ছিল গণতান্ত্রিক ব্যবস্থায় অনির্বাচিত ব্যক্তির হাতে ক্ষমতা হস্তান্তর সংবিধান পরিপন্থী। এই অচলাবস্থা নিরসনে কমনওয়েলথ মহাসচিবের প্রতিনিধি স্যার নিনিয়ান স্টিফেন ঢাকায় এসে সমঝোতার চেষ্টা করেন, কিন্তু তা ব্যর্থ হয়। ফলশ্রুতিতে ১৯৯৪ সালের ডিসেম্বরে বিরোধী দলের ১৪৭ জন সংসদ সদস্য একযোগে পদত্যাগ করেন, যা সংসদকে কার্যত অকার্যকর করে দেয়। সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন করার বাধ্যবাধকতা ছিল, কিন্তু প্রধান বিরোধী দলগুলো নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ায় বিএনপি সরকার একাই নির্বাচনের পথে হাঁটে। ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনটি ছিল বাংলাদেশের নির্বাচনী ইতিহাসের এক বিতর্কিত অধ্যায়। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী সহ অধিকাংশ দল এই নির্বাচন বর্জন করে এবং প্রতিহত করার ঘোষণা দেয়। নির্বাচনের দিন দেশ জুড়ে হরতাল, অবরোধ এবং সহিংসতা ছড়িয়ে পড়ে। ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল অত্যন্ত নগণ্য। সরকারি হিসেবে বলা হয় ২১% ভোট পড়েছে, যদিও বাস্তব চিত্র ছিল ভিন্ন। অধিকাংশ কেন্দ্র ছিল ভোটার শূন্য। এই নির্বাচনে বিএনপি ৩০০ আসনের মধ্যে ২৭৮টি আসনে জয়লাভ করে। ফ্রিডম পার্টি ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ১০টি আসনে জয়ী হন। 10টি আসনের ফলাফল স্থগিত থাকে এবং একটি আসনে নির্বাচন হয়নি। ১৫ই ফেব্রুয়ারির নির্বাচন বিএনপিকে আইনি বৈধতা দিলেও নৈতিক বৈধতা দিতে পারেনি। এই সংসদ টেকেনি, কিন্তু এই সংসদের একটি ঐতিহাসিক ভূমিকা ছিল। ১৫ই ফেব্রুয়ারির নির্বাচনের পর গঠিত ষষ্ঠ জাতীয় সংসদের মেয়াদ ছিল মাত্র ১২ দিন, ১৯ মার্চ থেকে ৩০ মার্চ। কিন্তু এই স্বল্প সময়েই সংসদ একটি যুগান্তকারী কাজ করে। বিরোধী দলগুলোর আন্দোলনের মুখে এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংবিধান সংশোধনের উদ্যোগ নেন। ২১ মার্চ সংসদে ত্রয়োদশ সংশোধনী বিল পাশ করা হয়, যার মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সংবিধানে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করা হয়। এটি ছিল রাজনৈতিক সমঝোতার এক বিরল দৃষ্টান্ত, যেখানে একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ এমন একটি আইন পাশ করে যা তাদের ক্ষমতা ত্যাগের পথ সুগম করে। ৩০ মার্চ প্রধানমন্ত্রী খালেদা জিয়া পদত্যাগ করেন এবং সংসদ ভেঙে দেন। এরপর সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত হয় দেশের প্রথম সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার।
এই ঘটনা প্রবাহ প্রমাণ করে যে বাংলাদেশের রাজনীতিতে রাজপথের আন্দোলন এবং সাংবিধানিক বাধ্যবাধকতা উভয়ই সমান্তরালভাবে কাজ করে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 1996 সালের 12 জুন অনুষ্ঠিত হয় সপ্তম জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনটি ছিল বাংলাদেশের ইতিহাসে অন্যতম অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। নিবন্ধিত 81টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নেয়। ভোটারদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ভোট পড়ার হার ছিল রেকর্ড 74.96%, যা 1991 সালের 55%-এর চেয়ে অনেক বেশি। নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহারে ভাত ও ভোটের অধিকার এবং 21 বছরের বঞ্চনার অবসানের কথা বলে। অন্যদিকে বিএনপি তাদের গত 5 বছরের উন্নয়ন এবং জাতীয়তাবাদী চেতনার উপর ভর করে প্রচারণা চালায়। তবে মাগুরা উপনির্বাচনের স্মৃতি এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য দীর্ঘ আন্দোলন ভোটারদের মনে এক ধরনের পরিবর্তন আকাঙ্ক্ষা তৈরি করেছিল। নির্বাচনের ফলাফল ছিল অত্যন্ত হাড্ডাহাড্ডি। 300টি আসনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ 146টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবির্ভূত হয়। বিএনপি পায় 116টি আসন। হুসেন মুহাম্মদ এরশাদের জাতীয় পার্টি 32টি আসন পেয়ে তৃতীয় স্থান দখল করে এবং জামায়াতে ইসলামী পায় মাত্র 3টি আসন। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা পায় 3টি আসন। এই ফলাফলের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায় আওয়ামী লীগ 37.44% ভোট পায়, আর বিএনপি পায় 33.60% ভোট, অর্থাৎ ভোটের ব্যবধান ছিল মাত্র 4%-এর মতো। জাতীয় পার্টি 16.40% ভোট পেয়ে রাজনীতিতে তাদের শক্ত অবস্থান ধরে রাখে। জামায়াতে ইসলামীর আসন সংখ্যা 18 1991 সালে থেকে কমে 3-এ নেমে আসা ছিল এই নির্বাচনের এক বড় চমক। এটি প্রমাণ করে যে জামায়াতের ভোট ব্যাংকের একটি বড় অংশ বিএনপির দিকে ঝুঁকেছিল, অথবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তাদের কৌশলগত সুবিধা কমে গিয়েছিল। ফলাফল ঘোষণার পর দেখা যায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 151টি আসন কারও নেই। আওয়ামী লীগের 146টি আসন থাকলেও তারা এককভাবে সরকার গঠন করতে পারছিল না। ফলে আবার শুরু হয় জোট গঠনের রাজনীতি। শেখ হাসিনা জাতীয় পার্টির সমর্থন নিয়ে সরকার গঠনের উদ্যোগ নেন। জাতীয় পার্টির আনোয়ার হোসেন মঞ্জুকে মন্ত্রিত্ব দেওয়া হয় এবং জাসদ রবের আ.স.ম. আব্দুর রবকেও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়। এই জাতীয় ঐক্যমত্যের সরকার গঠনের মাধ্যমে দীর্ঘ 21 বছর পর আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসে। শেখ হাসিনা 23 জুন 1996 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। বিএনপি প্রথমে নির্বাচনে কারচুপির অভিযোগ তুললেও পরে সংসদে প্রধান বিরোধী দল হিসেবে যোগ দেয়। 1996 সালের 12 জুনের নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের জন্য এক বড় শিক্ষা। এটি প্রমাণ করে যে একটি নিরপেক্ষ ব্যবস্থার অধীনে নির্বাচন হলে জনগণ নির্ভয়ে তাদের রায় দিতে পারে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুর ফলে নির্বাচনী প্রক্রিয়ায় মানুষের আস্থা ফিরে আসে। তবে একই সাথে এই নির্বাচন রাজনীতিতে উইনার টেকস অল মানসিকতা এবং জোট রাজনীতির অপরিহার্যতাকে আরও প্রকট করে তোলে। জাতীয় পার্টির 32টি আসন পাওয়া এবং সরকার গঠনে তাদের ভূমিকা রাখা প্রমাণ করে যে রাজনীতিতে কোনো শক্তিকেই চূড়ান্তভাবে মুছে ফেলা যায় না। 1996 সাল ছিল সেই সন্ধিক্ষণ যখন বাংলাদেশ একদলীয় বা সামরিক শাসন থেকে পুরোপুরি বেরিয়ে এসে দ্বিদলীয় সংসদীয় গণতন্ত্রের পথে স্থায়ীভাবে যাত্রা শুরু করে। অধ্যায় 7 2001 লতিফুর রহমানের 72 ঘণ্টা এবং ভোটের রাজনীতির গাণিতিক বিপর্যয়। 1996 থেকে 2001 সাল, দীর্ঘ 21 বছর পর ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকার তাদের 5 বছরের মেয়াদ পূর্ণ করে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি ছিল এক বিরল ঘটনা। এর আগে কোনো নির্বাচিত সরকার তাদের পূর্ণ মেয়াদ শেষ করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারেনি। সংবিধান অনুযায়ী 2001 সালের 15 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং ক্ষমতা হস্তান্তর করেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমানের হাতে। আপাতদৃষ্টিতে এটি ছিল গণতন্ত্রের এক বিজয়, কিন্তু এই ক্ষমতা হস্তান্তরের ঠিক পরপরই যা ঘটল তা বাংলাদেশের নির্বাচনী রাজনীতির গতিপথ সম্পূর্ণ বদলে দিল।
শপথ নেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে বিচারপতি লতিফুর রহমান প্রশাসনে এক বিশাল রদবদল বা অপারেশন ক্লিন হার্ট স্টাইলে পরিবর্তন আনেন। প্রথম ৭২ ঘণ্টার মধ্যে তিনি ১৩ জন সচিব, বিপুল সংখ্যক জেলা প্রশাসক, বিপুল সংখ্যক পুলিশ সুপার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বদলি করেন। আওয়ামী লীগ অভিযোগ করে এই বদলি ছিল একটি নীল নকশার অংশ, যার উদ্দেশ্য ছিল নির্বাচনে বিএনপি জামায়াত জোটকে সুবিধা করে দেওয়া। অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার ও তাদের সমর্থকরা দাবি করে প্রশাসনকে দলীয়করণ মুক্ত করে নির্বাচনের জন্য নিরপেক্ষ মাঠ তৈরি করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০০১ সালের নির্বাচনের সবচেয়ে বড় গেম চেঞ্জার ছিল রাজনৈতিক জোট গঠন। বিএনপি বুঝতে পেরেছিল ১৯৯৬ সালে আওয়ামী লীগের বিজয়ের প্রধান কারণ ছিল ভোট বিভাজন, তাই এবার তারা কৌশল পরিবর্তন করে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি নাজিউর ফিরোজ এবং ইসলামী ঐক্য জোট মিলে গঠন করে ৪ দলীয় জোট। এই জোটের গাণিতিক সমীকরণ ছিল অত্যন্ত শক্তিশালী। ১৯৯১ এবং ২০০৬ সালের নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় বিএনপি এবং জামায়াত আলাদাভাবে নির্বাচন করলে তাদের ভোট ভাগ হয়ে যায়, যার সুবিধে পায় আওয়ামী লীগ। কিন্তু তারা এক হলে তাদের সম্মিলিত ভোট আওয়ামী লীগের চেয়ে বেশি হয়। অন্যদিকে আওয়ামী লীগ তাদের গত ৫ বছরের উন্নয়নের ফিরিস্তি এবং শান্তি ও সমৃদ্ধির স্লোগান নিয়ে একাই নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নেয়। তাদের ধারণা ছিল তাদের নিজস্ব ভোট ব্যাংক এবং গত মেয়াদের উন্নয়নই জয়ের জন্য যথেষ্ট হবে। কিন্তু রাজনীতির মাঠে ১+১=২ হয় না, অনেক সময় তা ১১ হয়ে যায়। এটি আওয়ামী লীগ বুঝতে দেরি করে ফেলেছিল। ১ অক্টোবর ২০০১, অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের দিন। সারা দেশে টানটান উত্তেজনা। ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, প্রায় ৭৫%। নির্বাচনটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে নির্বাচনের দিন এবং তার আগে পরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার খবর পাওয়া যায়। ৪ দলীয় জোটের নেতাকর্মীরা ছিল অত্যন্ত চাঙা, কারণ তারা বুঝতে পারছিল প্রশাসনের সমর্থন তাদের দিকে ঝুঁকছে বা অন্তত নিরপেক্ষ থাকছে। অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল কিছুটা কোণাঠা। নির্বাচনের ফলাফল যখন আসতে শুরু করল, তখন দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। যে আওয়ামী লীগ ১৯৯৬ সালে ১৪৬টি আসন পেয়েছিল, তারা এবার মাত্র ৬২টি আসনে নেমে এলো। অন্যদিকে বিএনপি একাই পেল ১৯৩টি আসন, জামায়াতে ইসলামী পেল ১৭টি, জাতীয় পার্টি পেল ১৪টি, ইসলামী ঐক্যজোট পেল ২টি, জাতীয় পার্টি নাজিউর পেল ৪টি এবং স্বতন্ত্র ও অন্যান্যরা ৬টি আসন। ৪ দলীয় জোট সব মিলিয়ে ২১৬টি আসন পেয়ে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এই নির্বাচনের ফলাফলের পরিসংখ্যানটি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য এক বড় গবেষণার বিষয়। ভোটের শতাংশের দিকে তাকালে দেখা যায় এক অদ্ভুত চিত্র। নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল ৪০.১৩% ভোট, আর বিএনপি একাই পেয়েছিল ৪০.৯৭% ভোট। ৪ দলীয় জোটের সম্মিলিত ভোট ছিল প্রায় ৪৭%। অর্থাৎ আওয়ামী লীগের ভোট ১৯৯৬ সালের ৩৭.৪৪%-এর তুলনায় কমেনি, বরং প্রায় ৩% বেড়েছিল। কিন্তু আসন সংখ্যা ১৪৬ থেকে কমে ৬২তে নেমে আসে। এর কারণ ছিল ফার্স্ট পাস্ট দ্য পোস্ট নির্বাচনী ব্যবস্থা। এই ব্যবস্থায় যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পান তিনি জয়ী হন। ৪ দলীয় জোটের কারণে বিএনপি ও জামায়াতের ভোট একত্রিত হয়ে অধিকাংশ আসনে আওয়ামী লীগের প্রার্থীকে সামান্য ব্যবধানে হারিয়ে দেয়। অর্থাৎ আওয়ামী লীগ জনপ্রিয়তায় ধস নামেনি, তারা হেরেছিল রাজনৈতিক কৌশলে এবং জোটের গণিতে। নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় যুক্ত হয়: নির্বাচন পরবর্তী সহিংসতা। নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে ভোলা, বরিশাল, বাগেরহাট ও সিরাজগঞ্জে স্বল্পামহিক সম্প্রদায় এবং বিরোধী দলের নেতাকর্মীদের ওপর ব্যাপক হামলা, লুটপাট ও নির্যাতনের অভিযোগ ওঠে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এবং সংবাদপত্রের রিপোর্টে উঠে আসে যে কেবল নির্দিষ্ট মার্কায় ভোট দেওয়ার অপরাধে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন সরকার অবশ্য এই অভিযোগগুলোকে অতিরঞ্জিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে। তবে এই সহিংসতা বাংলাদেশের সামাজিক সম্প্রীতির ওপর এক গভীর ক্ষত তৈরি করে, যা আজও নির্বাচনের আলোচনার সময় বারবার উঠে আসে। উপসংহারে বলা যায়, ২০০১ সালের নির্বাচন ছিল বাংলাদেশের রাজনীতিতে জোট রাজনীতির চূড়ান্ত বিজয়।
এই নির্বাচন প্রমাণ করে যে বাংলাদেশে এককভাবে কোনো দলের পক্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কঠিন, যদি না বিরোধী পক্ষ বিভক্ত থাকে। বিচারপতি লতিফুর রহমানের সেই বিতর্কিত বদলি এবং 4 দলীয় জোটের অটুট বন্ধন বিএনপির জন্য এক বিশাল বিজয় এনে দিয়েছিল। 10 অক্টোবর 2001 বেগম খালেদা জিয়া তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। সরকারে জামায়াতে ইসলামের 2 জন নেতাকে মন্ত্রিত্ব দেওয়া হয়, মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। এটি ছিল স্বাধীন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো স্বাধীনতা বিরোধী শক্তির রাষ্ট্রীয় পতাকাবাহী গাড়িতে চড়ার ঘটনা। 2001 সালের নির্বাচন শুধু ক্ষমতার হাতবদল ছিল না, এটি ছিল বাংলাদেশের রাজনীতির আদর্শিক সংঘাতের এক নতুন সূচনা। অধ্যায় 8 2008 1/11 পরবর্তী দিন বদল ও মহাজোটের ভূমিধস বিজয়। 2006 সালের 28 অক্টোবর বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের মেয়াদ শেষ হয়। সংবিধান অনুযায়ী ক্ষমতা হস্তান্তরের কথা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার কাছে, কিন্তু প্রধান উপদেষ্টা কে হবেন তা নিয়ে দেশের 2 প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেয়। বিএনপি সাবেক প্রধান বিচারপতি KM হাসানকে প্রধান উপদেষ্টা করতে চাইলেও আওয়ামী লীগ তা মেনে নিতে অস্বীকৃতি জানায়। রাজপথ হয়ে ওঠে রণক্ষেত্র। 28 অক্টোবর ঢাকার পল্টনে লগি বৈঠা নিয়ে সংঘর্ষে বহু মানুষ হতাহত হয়। রাজনৈতিক অচলাবস্থা যখন চরমে, তখন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ নিজেই প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। আওয়ামী লীগ সহ মহাজোট ঘোষণা দেয় তারা এই একতরফা নির্বাচনে অংশ নেবে না। দেশ যখন গৃহযুদ্ধের প্রান্তরে, ঠিক তখনই দৃশ্যপটে আসে সেনাবাহিনী। 2007 সালের 11 জানুয়ারি, যা বাংলাদেশের ইতিহাসে 1/11 নামে পরিচিত, রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন জরুরি অবস্থা জারি করেন, প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ান এবং ড ফখরুদ্দিন আহমদের নেতৃত্বে একটি সেনা সমর্থিত নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। সেনা সমর্থিত এই সরকারের লক্ষ্য ছিল কেবল একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা নয়, বরং রাজনীতিতে গুণগত পরিবর্তন বা সংস্কার আনা। শুরু হয় ব্যাপক ধরপাকড় ও দুর্নীতি বিরোধী অভিযান। দেশের 2 প্রধান নেত্রী শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া উভয়কেই দুর্নীতির অভিযোগে গ্রেফতার করে বিশেষ কারাগারে পাঠানো হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সময়টিতে একটি অদৃশ্য শক্তি -2 ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা করেছিল, যার উদ্দেশ্য ছিল 2 নেত্রীকে রাজনীতি থেকে নির্বাসনে পাঠানো বা অবসর গ্রহণে বাধ্য করা। কিন্তু তৃণমূলের নেতাকর্মীদের চাপ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপে সেই ফর্মুলা ব্যর্থ হয়। দীর্ঘ প্রায় 2 বছর ক্ষমতায় থাকার পর তত্ত্বাবধায়ক সরকার 2008 সালের 29 ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করে। এই নির্বাচনের সবচেয়ে বড় অর্জন ছিল একটি নির্ভুল ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন। এটি ভুয়া ভোট দেওয়ার সুযোগ প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনে, যা নির্বাচনের গ্রহণযোগ্যতা বহুগুণ বাড়িয়ে দেয়। নির্বাচনী মাঠে এবার মেরুকরণ ছিল অত্যন্ত স্পষ্ট। একদিকে শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট, যার মধ্যে ছিল আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এরশাদ, জাসদ এবং ওয়ার্কার্স পার্টি। অন্যদিকে ছিল বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন 4 দলীয় জোট, যার প্রধান শরিক ছিল বিএনপি ও জামায়াতে ইসলামী। নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগ নিয়ে আসে এক অভিনব স্লোগান, দিন বদলের সনদ এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন। এটি তরুণ প্রজন্মের ভোটারদের, বিশেষ করে যারা প্রথমবার ভোট দিচ্ছে, তাদের ব্যাপকভাবে আকৃষ্ট করে। অন্যদিকে বিএনপি তাদের ঐতিহ্যবাহী স্লোগান দেশ বাঁচাও মানুষ বাঁচাও নিয়ে মাঠে নামে এবং ধর্মীয় মূল্যবোধ ও জাতীয়তাবাদের ওপর জোর দেয়। তবে 2001 থেকে 2006 মেয়াদে হাওয়া ভবনের দুর্নীতি, বিদ্যুৎ সংকট ও জঙ্গিবাদের উত্থান বিএনপির ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলেছিল, যা নির্বাচনী প্রচারণায় তাদের কোণঠাসা করে রাখে। 29 ডিসেম্বর 2008 নির্বাচনের দিন। উৎসব মুখর পরিবেশে সারা দেশে ভোট গ্রহণ হয়। ভোটার উপস্থিতি ছিল রেকর্ড সংখ্যক 87.13%, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। নির্বাচন শেষে যখন ফলাফল আসতে শুরু করে, তখন দেখা যায় এক অভাবনীয় দৃশ্য। 2001 সালের ঠিক বিপরীত চিত্র। 300 আসনের মধ্যে আওয়ামী লীগ একাই 230টি আসনে জয়লাভ করে। তাদের শরিক জাতীয় পার্টি পায় 27টি আসন।
মহাজোটের মোট আসন দাঁড়ায় 263টি। অন্যদিকে বিএনপি পায় মাত্র 30টি আসন এবং তাদের প্রধান শরিক জামায়াতে ইসলামী পায় 2টি আসন। 4 দলীয় জোটের সর্বমোট আসন সংখ্যা দাঁড়ায় 33টি। স্বতন্ত্র ও অন্যান্যরা পায় 4টি আসন। এই ফলাফল ছিল বিএনপির জন্য এক বিশাল বিপর্যয় এবং আওয়ামী লীগের জন্য এক ঐতিহাসিক প্রত্যাবর্তন। ভোটের পরিসংখ্যানে দেখা যায় আওয়ামী লীগ 48.04% ভোট পায় আর বিএনপি পায় 32.50%। ভোটের ব্যবধান ছিল প্রায় 16%, যা 1973 সালের পর আর কখনো দেখা যায়নি। এই ভূমিধস বিজয়ের পেছনে বেশ কিছু কারণ ছিল। প্রথমত, 1,40,00,000 নতুন ভোটার, যাদের অধিকাংশই ছিল তরুণ। তারা পুরনো রাজনীতির চেয়ে ডিজিটাল বাংলাদেশ এবং আধুনিকতার প্রতিশ্রুতিতে বেশি আকৃষ্ট হয়েছিল। দ্বিতীয়ত, মহাজোট গঠন। এরশাদের জাতীয় পার্টিকে সাথে নেওয়ায় উত্তরবঙ্গের আসনগুলোতে আওয়ামী লীগ বিশাল সুবিধা পায়, যা আগে বিএনপির দুর্গ ছিল। তৃতীয়ত, 1/11 পরবর্তী সময়ে মানুষের মধ্যে স্থিতিশীলতার আকাঙ্ক্ষা। মানুষ মনে করেছিল শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন হলে দেশে উন্নয়নের গতি ত্বরান্বিত হবে। 2008 সালের নির্বাচন প্রমাণ করে যে জনগণ অতীতের পারফরম্যান্স এবং ভবিষ্যতের প্রতিশ্রুতি উভয়কেই বিবেচনায় নেয়। এই নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশে দিন বদলের সূচনা হয় এবং আওয়ামী লীগ টানা ক্ষমতায় থাকার রাজনৈতিক ভিত্তি পায়। 29 ডিসেম্বরের রায় ছিল দ্ব্যর্থহীন। মানুষ পরিবর্তন চেয়েছিল এবং ব্যালটের মাধ্যমে তারা সেই পরিবর্তনের রায় দিয়েছিল। অধ্যায় 9, 2014 ও 2018, একতরফা নির্বাচন এবং রাতের ভোট বিতর্ক। 2008 সালের নির্বাচনে দিনবদলের সনদ নিয়ে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকার 2011 সালে সংবিধানের 15 সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। সুপ্রিম কোর্টের রায়ের দোহাই দিয়ে এই ব্যবস্থা বাতিল করা হলেও বিরোধী দল বিএনপি ও তাদের শরিকরা একে ক্ষমতা চিরস্থায়ী করার নীল নকশা হিসেবে অভিহিত করে। তারা দাবি করে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। এই দাবির মুখে 2013 সাল জুড়ে দেশে নজিরবিহীন রাজনৈতিক সহিংসতা ছড়িয়ে পড়ে। জ্বালাও পোড়াও, হরতাল আর অবরোধে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঘোষণা দেন নির্দলীয় সরকার ছাড়া তারা কোনো নির্বাচনে অংশ নেবেন না। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবিধান রক্ষার দোহাই দিয়ে নির্বাচনের সিদ্ধান্তে অটল থাকেন। এই অচলাবস্থার মধ্যেই 2014 সালের 5ই জানুয়ারি 10ম জাতীয় সংসদ নির্বাচনের দিন ধার্য করা হয়। এটি ছিল স্বাধীন বাংলাদেশের ইতিহাসে অন্যতম বিতর্কিত নির্বাচন, যেখানে দেশের প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের জোট অংশগ্রহণ থেকে বিরত থাকে। 5ই জানুয়ারি 2014 নির্বাচনের দিনটি ছিল অনেকটা আনুষ্ঠানিকতা মাত্র, কারণ নির্বাচনের আগেই 153টি আসনে আওয়ামী লীগ ও তাদের শরিক দলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যান। অর্থাৎ 300 আসনের অর্ধেকেরও বেশি আসনে কোনো ভোট গ্রহণই হয়নি। বাকি 147টি আসনে নামমাত্র নির্বাচন হয়, যেখানে ভোটার উপস্থিতি ছিল অত্যন্ত নগণ্য। অনেক কেন্দ্রে সারাদিনে একটি ভোটও পড়েনি এমন খবরও সংবাদ মাধ্যমে আসে। আন্তর্জাতিক বিশ্ব এই নির্বাচনকে অংশগ্রহণমূলক নয় বলে আখ্যায়িত করে। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং কমনওয়েলথ পর্যবেক্ষক পাঠাতে অস্বীকার করে। তবুও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার যুক্তি দেখিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে। এই নির্বাচনটি সরকারকে আইনি বৈধতা দিলেও নৈতিকভাবে বড় প্রশ্নের মুখে ফেলে দেয়। এটি ছিল কার্যত একটি একদলীয় নির্বাচন, যেখানে সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করার জন্য সরকারকেই আবার জাতীয় পার্টিকে জোর করে বিরোধী আসনে বসাতে হয়। এরশাদের জাতীয় পার্টি সরকারের মন্ত্রীও হয়, আবার বিরোধী দলও হয়, যা ছিল সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এক অদ্ভুত নজির। 2014 থেকে 2018 এই 5 বছর ছিল রাজনীতিতে এক ভিন্ন ধরনের মেরুকরণ। বিএনপি সংসদের বাইরে থেকে আন্দোলন গড়ার চেষ্টা করে, কিন্তু প্রশাসনিক কঠোরতা এবং মামলা হামলায় তারা কোণঠাসা হয়ে পড়ে। 2018 সালের নির্বাচনের আগে রাজনৈতিক দৃশ্যপটে এক নাটকীয় পরিবর্তন আসে। প্রবীণ আইনজীবী ও সংবিধান প্রণেতা
ডাক্তার কামাল হোসেনের নেতৃত্বে গঠিত হয় জাতীয় ঐক্য ফ্রন্ট। বিএনপি, গণফোরাম, জেএসডি ও নাগরিক ঐক্যের সমন্বয়ে গঠিত এই জোট নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির মামলায় কারাগারে থাকায় ডাক্তার কামাল হোসেন কার্যত বিরোধী জোটের নেতা হিসেবে আবির্ভূত হন। 2018 সালের 30শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। সব দলের অংশগ্রহণে এই নির্বাচনটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এমনটাই আশা করেছিল সাধারণ মানুষ। কিন্তু নির্বাচনের প্রচারণাকালে বিরোধী প্রার্থীদের ওপর হামলা এবং পুলিশি বাধার অভিযোগ উঠতে থাকে। ঐক্যফ্রন্টের প্রার্থীরা মাঠে নামতেই পারছিলেন না। 30শে ডিসেম্বর 2018 নির্বাচনের দিনটি বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এক নতুন শব্দ যোগ করে, রাতের ভোট। বিরোধী দল এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট অনুযায়ী নির্বাচনের আগের রাতেই ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভরে রাখা হয়েছিল। ভোটের দিন সকালে কেন্দ্রে গিয়ে ভোটাররা দেখেন তাদের ভোট দেওয়া হয়ে গেছে। বিবিসি এবং অন্যান্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা বেশ কিছু কেন্দ্রে নজিরবিহীন অনিয়মের চিত্র তুলে ধরেন। কিছু কেন্দ্রে 100% ভোট পড়ার রেকর্ড হয়, যা পরিসংখ্যানগতভাবে অসম্ভব। এমনকি মৃত ও প্রবাসী মানুষের নামেও ভোট পড়ার অভিযোগ ওঠে। নির্বাচন কমিশন অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে এবং নির্বাচনকে সুষ্ঠু বলে দাবি করে। ফলাফল ঘোষণার পর দেখা যায় এক অবিশ্বাস্য চিত্র। 300 আসনের মধ্যে আওয়ামী লীগ 257টি আসনে জয়লাভ করে। তাদের নেতৃত্বাধীন মহাজোট পায় 288টি আসন। জাতীয় পার্টি পায় 22টি আসন। অন্যদিকে ধানের শীষ প্রতীকে বিএনপি পায় মাত্র 6টি আসন এবং তাদের শরিক গণফোরাম পায় 2টি আসন। অর্থাৎ ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গঠিত বিশাল ঐক্য ফ্রন্ট মাত্র 8টি আসন পায়। এই ফলাফল ছিল 1973 সালের নির্বাচনের চেয়েও একপেশে। বিরোধী দল ফলাফল প্রত্যাখ্যান করে এবং পুনরায় নির্বাচনের দাবি জানায়। কিন্তু সরকার দ্রুত গেজেট প্রকাশ করে এবং শপথ গ্রহণের মাধ্যমে ক্ষমতা সুসংহত করে। 2018 সালের নির্বাচন প্রমাণ করে যে অংশগ্রহণমূলক নির্বাচন মানেই সুষ্ঠু নির্বাচন নয়। প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে কিভাবে একটি নির্বাচনের ফলাফল সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা যায় তার ধ্রুপদী উদাহরণ ছিল এই নির্বাচন। বিশেষজ্ঞদের মতে 2014 এবং 2018 সালের নির্বাচন দুটি বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার উপর মানুষের আস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। 2014 সালে মানুষ ভোট দিতে পারেনি কারণ নির্বাচন হয়নি, 153 আসন। আর 2018 সালে মানুষ ভোট দিতে পারেনি কারণ তাদের ভোট আগেই দেওয়া হয়ে গিয়েছিল। এই দুটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে কার্যত একটি নিয়ন্ত্রিত গণতন্ত্র বা হাইব্রিড রিজিম প্রতিষ্ঠিত হয়। সংসদ হয়ে পড়ে বিরোধী দল শূন্য এবং একদলীয় আধিপত্যের কেন্দ্রবিন্দু। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দৃশ্যমান হলেও ভোটের অধিকার এবং গণতান্ত্রিক জবাবদিহিতা প্রশ্নবিদ্ধ থেকে যায়। এই সময়কালেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং শব্দটি রাজনৈতিক অভিধানে স্থায়ী জায়গা করে নেয়। 2024 সালের নির্বাচনের আগে এই দুটি নির্বাচনের স্মৃতি মানুষের মনে গভীর ক্ষত হিসেবে থেকে যায়। অধ্যায় 10, 2024 থেকে 2026, আমি, ডামি এবং গণ অভ্যুত্থানের মোহভঙ্গ। 2024 সালের 7 জানুয়ারি বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যা ইতিহাসে ডামি নির্বাচন বা কিংশিপ ইলেকশন নামে পরিচিতি পায়। এই নির্বাচনে ক্ষমতাসীন দল নিজেদের দলের নেতাদেরই স্বতন্ত্র বা ডামি প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে একটি প্রতিদ্বন্দ্বিতার নাটক সাজায়। ভোটার উপস্থিতি ছিল নগণ্য, কেন্দ্রগুলো ছিল ফাঁকা। এই নির্বাচন সরকারকে আইনি বৈধতা দিলেও নৈতিকভাবে তাদের দেউলিয়া করে দেয়। কিন্তু এই নির্বাচনের পর যে স্থিতিশীলতার আশা করা হয়েছিল তা ছিল মরীচিকা। মাত্র 6 মাসের মাথায় 2024 সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এক নজিরবিহীন গণ অভ্যুত্থান ঘটে। ছাত্র জনতার সেই উত্তাল স্রোতে ভেসে যায় দীর্ঘ 15.5 বছরের শাসনামল। 5 অগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। জাতি উল্লাস করে। ভাবা হয়েছিল এবার দেশ স্বাধীন হল, এবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু ইতিহাসের নির্মম সত্য হল, স্বৈরাচারের পতন মানেই গণতন্ত্রের মুক্তি নয়, অনেক সময় তা নৈরাজ্যেরও সূচনা। গণ অভ্যুত্থানের ঠিক পরমুহূর্ত থেকেই বাংলাদেশ এক ভিন্ন সংকটের মুখোমুখি হয়। 5 অগস্টের পর দেশের পুলিশ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে।
থানাগুলোতে আগুন দেওয়া হয়, অস্ত্র লুট হয়। রাস্তায় ট্রাফিক পুলিশ নেই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেই। পুরো দেশ চলে যায় মব জাস্টিস বা গণপিটুনির দখলে। যাকে ইচ্ছা ধরা হচ্ছে, মারা হচ্ছে, বিচার ছাড়াই শাস্তি দেওয়া হচ্ছে। স্বাধীনতার নামে এক ধরনের স্বেচ্ছাচারিতা গ্রাস করে সমাজকে। অফিস আদালতে জোর করে পদত্যাগ করানো, ব্যক্তিগত আক্রোশ মেটানো এবং দখলের রাজনীতি শুরু হয় নতুন মোড়কে। যারা ভেবেছিল স্বৈরাচার গেলে দুর্নীতি কমবে, তারা দেখল সিন্ডিকেট কেবল হাত বদল হয়েছে। দ্রব্যমূল্য কমার বদলে আকাশচুম্বী হল। বাজারে আগুন, কিন্তু নেভানোর কেউ নেই, কারণ প্রশাসন তখন স্থবির। সচিবালয় থেকে শুরু করে গ্রাম পর্যন্ত চেইন অফ কমান্ড বা প্রশাসনিক কাঠামো পুরোপুরি ভেঙে পড়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে রাষ্ট্র সংস্কারের বুলি আওড়ালেও বাস্তব চিত্র ছিল ভয়াবহ। অর্থনীতি কার্যত কোমায় চলে যায়। পোশাক শিল্প বা আরএমজি সেক্টরে দিনের পর দিন অস্থিরতা, রাস্তা অবরোধ এবং ভাঙচুরের কারণে বিদেশি বায়াররা মুখ ফিরিয়ে নিতে শুরু করে। ডলারের সংকট, ব্যাংকিং খাতে বিশৃঙ্খলা এবং বিনিয়োগের অভাবে দেশের অর্থনীতি রসাতলে যেতে থাকে। সাধারণ মানুষ দেখল এক দলের লুটপাটের জায়গায় আর এক দলের চাঁদাবাজি শুরু হয়েছে। গণ অভ্যুত্থান মানুষকে স্বপ্ন দেখিয়েছিল বৈষম্যহীন সমাজের, কিন্তু বাস্তবে তা উপহার দিল এক চরম অনিশ্চয়তা। বিদ্যুৎ নেই, গ্যাস নেই, নিরাপত্তা নেই। মানুষ তখন প্রশ্ন করতে শুরু করল, আমরা কি এই জন্যই রক্ত দিয়েছিলাম? দেশ গড়ার বদলে দেশ কি আরও ধ্বংসের দিকে গেল না? সংস্কারের নামে দীর্ঘসূত্রিতা এবং রাজনৈতিক দলগুলোর ক্ষমতার কামড়াকামড়ি মানুষকে হতাশ করে তোলে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটাই অবনতি হয় যে সন্ধ্যার পর মানুষের স্বাভাবিক চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। আজ 2026 সালের 11 ফেব্রুয়ারি। গত 1.5 বছরের এই নৈরাজ্য, প্রশাসনিক ব্যর্থতা এবং অর্থনৈতিক দেউলিয়াত্বের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনটি কেবল ক্ষমতার পরিবর্তনের জন্য নয়, এটি বাংলাদেশের অস্তিত্ব রক্ষার নির্বাচন। জনগণ এখন আর কোনো বিমূর্ত মুক্তি বা বিপ্লব চায় না। তারা চায় নিছক স্থিতিশীলতা বা স্টেবিলিটি। তারা চায় এমন একটি সরকার যারা অন্তত রাস্তায় পুলিশি ব্যবস্থা সচল রাখতে পারবে, যারা বাজারের আগুন নেভাতে পারবে এবং যারা মব জাস্টিসের বদলে আইনের শাসন প্রতিষ্ঠা করবে। গণ অভ্যুত্থান আমাদের শিখিয়েছে পুরনোকে ভাঙা সহজ, কিন্তু নতুনকে গড়া অনেক কঠিন। যে আবেগের ওপর ভর করে সরকার পতন হয়েছিল, সেই আবেগ দিয়ে দেশ চালানো যায় না। তার জন্য প্রয়োজন দক্ষতা এবং অভিজ্ঞতা। আগামীকাল যখন আপনি ভোট দিতে যাবেন, তখন আপনার মাথায় কেবল 2024-এর স্মৃতি নয়, গত 18 মাসের দুর্বিষহ অভিজ্ঞতার কথাও থাকবে। ব্যালট পেপারে সিল দেওয়ার সময় ভাববেন, কার হাতে দেশ নিরাপদ? কে পারবে এই ভেঙে পড়া অর্থনীতিকে টেনে তুলতে? যারা বিপ্লবের নামে নৈরাজ্য সৃষ্টি করেছে তারা, নাকি যারা অভিজ্ঞ এবং বাস্তববাদী? 2026 সালের এই নির্বাচন প্রমাণ করবে বাংলাদেশ কি আসলেই ধ্বংসের গহ্বর থেকে উঠে আসবে, নাকি ব্যর্থ রাষ্ট্র হওয়ার দিকে চূড়ান্ত ধাপ ফেলবে। ভোটের সিদ্ধান্ত আপনার, কিন্তু মনে রাখবেন, ভুল করার আর কোনো সুযোগ আমাদের হাতে নেই। গণ অভ্যুত্থান যদি দেশকে সঠিক পথে না আনে, তবে সেই দায়ভার কেবল নেতাদের নয়, আমাদেরও নিতে হবে। প্রিয় বন্ধুরা, 1970 থেকে 2026 পর্দার আড়ালের এই 56 বছরের ইতিহাস আজ আমরা জেনে নিলাম। আমরা দেখলাম ক্ষমতার পালাবদনে বারবার রং বদলেছে রাজনীতির, কিন্তু প্রশ্ন হল, সাধারণ মানুষের ভাগ্য কি আসলেই বদলেছে? ইতিহাস আমাদের বারবার একটি শিক্ষা দেয়, জনগণ যখন জেগে ওঠে তখন কোনো শক্তি তাদের দাবিয়ে রাখতে পারে না। আবার জনগণ যখন ঘুমিয়ে থাকে বা ভুল করে, তখন গণতন্ত্র পথ হারায়। অতীতের এই ভুল ত্রুটি, এই উত্থান পতন সবই আমাদের জাতীয় জীবনের অংশ। কোনো একটি অধ্যায়কে বাদ দিয়ে বা অস্বীকার করে সামনে আগানো সম্ভব নয়। ইতিহাস কেবল পড়ার জন্য নয়, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ গড়ার জন্য। আগামীর বাংলাদেশ কেমন হবে তা কোনো নেতার হাতে নেই, তা নির্ভর করছে আমাদের আজকের সচেতনতার উপর। এতক্ষণ বই কথা কয়ের সাথে ইতিহাসের এই দীর্ঘ ভ্রমণে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করে সবাইকে আসল ইতিহাস জানার সুযোগ করে দিন। বাংলাদেশ আপনার,